সৈয়দ মুজতবা আলী বাংলা ভাষার একজন প্রথিতযশা সাহিত্যিক। প্রধানত রম্য লেখক হিসেবে সুপরিচিত হলেও এই একটিমাত্র শব্দে পরিচয় দিতে গেলে সেটি তার অগাধ পাণ্ডিত্যকে খর্ব করে। যার দখলে 18টি ভাষা, রাশিয়ান ভাষার উপন্যাস বাংলায় অনুবাদ হয়েছে যার হাতে, জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট, বিশ্বভারতী থেকে স্নাতক, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, গীতা থেকে গীতবিতান যার সম্পূর্ণ মুখস্থ। শুধুমাত্র পণ্ডিত শব্দ দিয়ে তার গুণগান সম্পন্ন করা যায় না। প্রবন্ধের মতো গুরুগম্ভীর সাহিত্যকে তিনি রম্যের আঙ্গিকে লিখে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আর এই বিরল আঙ্গিকের লেখনী দিয়ে কোনো বিষয়কে পাঠকের উপযোগী করে একই সাথে আনন্দ দানেরও গুরুত্ব দায়িত্ব তিনি পালন করেন। হিটলারের প্রেম থেকে শুরু করে ওমর খৈয়ামের কবিতা কোনোটাই বাদ যায়নি। সৈয়দ মুজতবা আলী 1904 সালে সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। তার মাধ্যমিক ছাত্রজীবন সিলেটেই কাটে। এরপর 1921 সালে তিনি শান্তিনিকেতনে ভর্তি হন। তিনি বিশ্বভারতীর প্রথম দিকের ছাত্র ছিলেন। বিভিন্ন ভাষা নিয়ে তার পড়ালেখায় এখানেই শুরু হয়। শান্তিনিকেতনে পড়ালেখার পর আফগানিস্তান সরকারের অনুরোধে কাবুল কৃষি কলেজে ফার্সি ও ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে যোগদান করেন। এই আফগানিস্তান অভিজ্ঞতা নিয়েই তার বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে বইটি রচিত। দেশে বিদেশে মুজতবা আলীর প্রথম বই এবং অনেক সমালোচকের মতে সর্বশ্রেষ্ঠ। তার রসনা ভরা শব্দে বিন্যস্ত বর্ণিল অভিজ্ঞতার সাথে মানুষ প্রথমবারের মতো পরিচিত হয়। দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এই ভ্রমণ কাহিনী। বইয়ের নাম দেশে বিদেশে হলেও এটি মূলত তার আফগানিস্তানের জীবনযাপন এবং অভিজ্ঞতা নিয়ে লেখা। এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনী। বিষয়বস্তু ও লেখকের বর্ণনা থেকে আমরা দেখতে পাই ভ্রমণ কাহিনীটি শুরু হয় হাওড়া স্টেশন থেকে পেশোয়ারের দিকে ট্রেন যাত্রা দিয়ে। দেশ ত্যাগের সময় স্বাভাবিকভাবে সবার বুকের ভেতরটা আর্দ্র হয়ে ওঠে। অপরিচিত পরিবেশে নিজেকে ভীষণ একা মনে হয়। লেখকও তার ব্যতিক্রম ছিলেন না। গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত। মনে হলো আমি একা। ট্রেন যখন তীব্র গতিতে ছুটে যাচ্ছিল তিনি সতর্ক দৃষ্টিতে জানালার বাহিরে বাংলাদেশের পরিচিত কোনো ছবি খুঁজছিলেন। একটি সুপারি গাছ কিংবা একটি আম গাছ হয়তো তার অন্তরে তৃপ্তি দিতে পারত, কিন্তু দেশের সীমানা তিনি পার হয়ে এসেছিলেন বহু আগেই। শুধু বদ্ধ কামরার ভেতরেই একটি হালকা সোঁদা গন্ধ যেন মলিন স্মৃতিকাতরতায় তাকে বারে বারে ধাক্কা দিচ্ছিল। বাহিরের দিকে তাকিয়ে দেখি কাকজ্যোৎস্না, তবুও স্পষ্টযোগে পরে বাঙ্গল দেশ নয়। সুপারি গাছ নেই, আমজামে ঘেরা ঠাস বুজনির গ্রাম নেই। আছে শুধু ছেঁড়া ছেঁড়া ঘরবাড়ি এখানে সেখানে। উঁচু পাড়িওয়ালা ইদারা থেকে তখনও জলে তোল চলছে, পুকুরের সন্ধান নেই। বাংলাদেশের সোডা গন্ধ অনেকক্ষণ হলো বন্ধ। দমকা হাওয়ার পোড়া ধুলো মাঝে মাঝে চড়ার যেন থাবড়া মেরে যায়। ট্রেন এগোনোর সাথে সাথে মুজতবা আলীর দুলকি চলার সব বর্ণনাও এগুতে থাকে। কখনো তার বর্ণনায় চলে আসে ভৌগোলিক বর্ণনা, কখনো বা স্থানীয় মানুষের বর্ণনা। আর এরকম কাঠঠোকরা বিষয়ক আলোচনাগুলো তার কথার রসে এমনভাবে সিক্ত যে পাঠক সে রস আস্বাদন করতে বাধ্য। সাথে তার স্বাভাবিক রসিকতাযুক্ত তো আছেই। লেখকের বর্ণনায় পাঠকদের আন্তরিকতা ও আড্ডার মনোভাবের বেশ ভালো ছবি ফুটে উঠেছে। যখন আপন দেশ ছেড়ে আসার ফলে তার মন বেশ বিপর্যস্ত, এক পাঠান বৃদ্ধ তা খেয়াল করে তখন নিজ থেকেই আলাপ শুরু করে দিলেন। সে আলাপ যে ব্রিটিশদের মতো সংক্ষিপ্ত সাবধানী নয় তাও লেখক উল্লেখ করতে ভোলেননি। সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ আরম্ভ করলেন। গোয়িং ফর নয় সোজাসুজি কহা জায়গা। আমি ডাবল তসলিম করে সবিনয় উত্তর দিলাম, ভদ্রলোক ঠাকুরদার বয়সী। আর জবরজঙ্গ দাঁড়িগোফের ভিতর অতি মিষ্ট মোলায়েম হাসি। বিচক্ষণ লোকও বটেন। বুঝে নিলেন নিরীহ বাঙালি কৃপা বন্দুকের মাঝখানে খুব আরাম বোধ করছে না। বাইরে থেকে পাঠানদের শুষ্ক রসকহীন মনে হলেও একবার আলাপ হলেই তারা যে কাউকে আপন করে নেয়। গল্পের বেশিরভাগ যদিও নিজেদের গোষ্ঠী আর জাতির কথা, কিন্তু তাতে করে তাদের চিন্তাভাবনা আত্মকেন্দ্রিক ভাবলে ভুল হবে। এর উৎকৃষ্ট উদাহরণ পাওয়া যায় তাদের মেহমানদারিতে। গরিব জাতি হলেও মেহমানদারিতে তাদের কোনো কমতি নেই। তাদের ভাষ্য অনুযায়ী মেহমানদারি করার ইচ্ছা থাকা না থাকা টাকার উপর নির্ভর করে না। আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না। আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই। তারও বারা যদি সে অতিথি পাঠানের তুলনায়
রোগা দুবলা 5.5 ফুটই হয়। তারা গল্প গুজব না করে সময় কাটাতে পারে না। এই আড্ডার অজুহাতে তারা বেশ মজাদার কাজকর্ম করে। গল্প গুজব না করে সে 1 মাইল পথও চলতে পারে না। কাউকে না পেলে সে বসে বসে রাস্তার পাশে মুচকি বলবে, দাও তো ভাইয়া, আমার পয়জারে গোটা কয়েক প্যারেক ঠুকে। মুচি তখন ঢিলে লোহাগুলো পিটিয়ে দেয়, গোটা 10 নূতনও লাগিয়ে দেয়। এই রকম শখানেক লোহা লাগালে জুতুর চামড়া আর মাটিতে লাগে না। লোহার উপর দিয়েই রাস্তা পাথরে চোট খায়। হাফসোল লাগানোর খরচাকে পাঠান বড় ভয় করে কিনা। সেই প্যারেক আবার হরেক রকম সাইজের হয়। পাঠানের জুতো তাই লোহার মোজাইক। কিন্তু আসল কথা হচ্ছে, লোহা ঠোকানো না ঠোকানো অবান্তর মুচির সঙ্গে আড্ডা দেবার জন্য ওই তার অজুহাত। পাঠানরা অলস এবং আড্ডাবাজ জাতি হলেও তারা আরামপ্রয়াসী নয়। গাল গল্প আর আড্ডায় মশগুল থাকা স্বভাবের ভেতরে তাদের অকৃত্রিম দেশপ্রেম আবিষ্কার করে মোস্তফা আলী অবাক হয়েছেন। তারা ব্যবসা বাণিজ্যে বেশ অপরিপক্ক হওয়ায় তাদের রাজ্যে কখনো অর্থনৈতিক অসচ্ছলতা ওভাবে চোখে দেখেনি। অভাবের তাড়নায় তাই তারা লুটোতরাজ করে বেড়ায়। তাদের কতগুলো গোষ্ঠী রয়েছে, যেমন আফ্রিদি, সিনওয়ারি, খোগিয়ানি, যাদের মধ্যে সারা বছরই মারামারি লেগে থাকে। পেশোয়ার থেকে লেখকের যাত্রা শুরু হয় আফগানিস্তানের দিকে। এই দেশের অস্থিতিশীল অবস্থা নিয়ে লেখক বেশ শঙ্কিত ছিলেন। পেশোয়ার পৌঁছে আফগানিস্তান যাত্রীদের আবার নতুন করে স্ট্যাম্প করে নিতে হয়। এই স্ট্যাম্পের মেয়াদও মাত্র 3 দিন। এই ব্যবস্থার কারণ হচ্ছে খাইবার পাসের আশেপাশে যে কোনো সময় দাঙ্গা লেগে যেতে পারে। তবে এই ব্যবস্থাও সবসময় যে যাত্রীদেরকে নিরাপত্তা দেয় তা জোর করে বলা যায় না। আফগান আইনে খুন বড় অপরাধ হিসেবে গণ্য করা হয় না। খুনের বদলা খুন, এই নীতিতে আফগানরা বিশ্বাসী। অন্যান্য সভ্য দেশকে অনুসরণ করে যদিও তারা পথে ঘাটে কিছু সংখ্যক পুলিশ রাখা হয়, কিন্তু এই পুলিশরা এসব খুন খারাপির ব্যাপারগুলোতে বেশ উদাসীনই থাকে। লেখক তার হাস্যরসাত্মক ভাষায় এভাবে ব্যাখ্যা করেছেন, তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ, আর 5টা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমানান উদাসীন হয়, তখন তাদেরও তো কিছু একটা করবার আছে। এই ভেবে 2-4টে পুলিশ 2-1 দিন অকুন্তলে ঘোরাঘুরি করে বেড়ায়। যদি দেখে আপনার আত্মীয় স্বজন কাতবকান্দা দর্শনে বুঁদ হয়ে আছেন, অথবা শুনে যে খুনি কিংবা তার সুচতুর আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে চাকচিক্যময় বিশেষ বিরল ধাতু দ্বারা নাক কান চোখ মুখ বন্ধ করে দিয়েছে, আপনার জীবনের এই 3 দিনের মুসাফিরিতে কে 2 ঘন্টা এগিয়ে এলো, কে 2 ঘন্টা পরে এলো, কে বিছানায় আল্লাহ রাসুলের নাম শুনে শুনে গেল, কে রাস্তার পাশে নয়া নজলুতে খাবি খেয়ে পড়ে দিল, এসব তাবৎ ব্যাপারে বিন্দুমাত্র বিচলিত হন না। তবে বিবেচনা করুন, মহাশয় পুলিশ কেন মিছে আপনাদের তথা খুনি তথা তস্য আত্মীয় স্বজনদের মামলায় আরও ঝামেলা বাড়িয়ে সবাইকে খামকা বেফায়দা তত্ত্ব করবে। গন্তব্যস্থল কাবুলের দিকে লেখকের যাত্রা এগুতে থাকে। পথিমধ্যে নুড়িযুক্ত পথ, মরুভূমির মতো প্রান্তর, আফগান সীমান্তের শুরুতে এক দুর্গ, এক প্রাচীন সরাই, চমৎকার নিমলার বাগান পড়ল। লেখকের চোখে কিচ্ছুই এড়াচ্ছিল না। বাসের মধ্যে যাত্রীরা কে কী রকম জামা পরেছিল, কত অদ্ভুত এবং বাংলার লোকেদের থেকে তা কত পৃথক, তা পুরনো সংস্কৃত ধারণা করে আছে সে জামা সবই তার লেখায় ধরা পড়েছিল। সাথে সে অঞ্চল সম্পর্কে বিস্তর কথাবার্তা তো রয়েছে। এত চমৎকার করে ইতিহাস, ভূগোল এবং বাস্তব গল্পের মিশেল সম্ভবত মুস্তফা আলীর মতো পাণ্ডিত্য ছাড়া লেখা সম্ভব নয়। আরবি ফার্সিযুক্ত সাবলীল হাস্যরসাত্মক ঢং সে লেখাতে আরও নতুন মাত্রা যোগ করেছে। পেশোয়ার থেকে তার কাবুল যাত্রার এই বর্ণনা শুধু সাহিত্য নয়, তথ্যগুণও অমূল্য। অচেনা এই দেশকে পাঠকের চোখের সামনে ছবির মতো তুলে ধরেছেন তিনি। পশ্চিম ভারত আর আফগানিস্তানের শহর গ্রাম সব কিছুই তার লেখনীর জোরে বইয়ের কাগজ ছেড়ে পাঠকের চোখে মোহনীয় দৃষ্টিতে ধরা পড়ে। অবশেষে রেডিওর ধ্বনি শুনে লেখক বুঝতে পারলেন তিনি কাবুল এসে পৌঁছেছেন। কাবুল ইউরোপের কোনো কিছু অনুসরণ করতে গেলে ফ্রান্সকে আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়। সেখানে বেতারবাণী শুরু হয় ইসি পারি বা এখানে প্যারিস দিয়ে। লেখকের গাড়িতে ঠিক সেরকমই বেতারবাণী হলো ইনজা কাবুল, যার অর্থ এখানে কাবুল বলে। মুস্তফা আলী আফগানিস্তানের ইতিহাসকে অরক্ষণীয় মেয়ের সাথে তুলনা করেছেন। তার ইতিহাস লেখা হয়নি বলে, গরিব দেশ বলে প্রত্নরত্ন খোঁজার উদ্দেশ্যে তাদের মাটির নিচে খোঁড়াখুড়ি হয়নি। আর সাম্প্রতিক ইতিহাস বিভিন্ন পাণ্ডুলিপিতে কয়েকটি দেশে ছড়িয়ে রয়েছে। লেখক দাবি করেছেন আফগানিস্তানের ইতিহাস না জেনে ভারতবর্ষের ইতিহাস সম্পূর্ণ করার কোনো সুযোগ নেই। তবে এই ইতিহাস না লেখারও কিছু কারণ আছে। আফগানিস্তানের ভৌগোলিক সীমান্ত এমনই জটিল যে নিজেদের ইতিহাস নিয়ে মাথা ঘামাতে হলে তাদেরকে আরও কয়েকটি দেশের ইতিহাস নিয়ে পর্যালোচনা করতে হবে। আফগানিস্তানের উত্তর ভাগ অর্থাৎ বলখ বদখশানের ইতিহাস তার সীমান্ত নদীর আমুদদিয়ার ওপারের তুর্কিস্তানের সঙ্গে, পশ্চিম ভাগ অর্থাৎ হিরাত অঞ্চল ইরানের সঙ্গে, পূর্ব ভাগ অর্থাৎ
কাবুল জালালাবাদ খাস ভারতবর্ষ কাশ্মীরের ইতিহাসের সঙ্গে মিশে গিয়ে নানা যোগে নানা রং ধরেছে। আফগানিস্তানের তুলনায় সুইজারল্যান্ডেরও ইতিহাস লেখা ঢের সোজ, যদিও সেখানে 3টি ভিন্ন জাত আর 4টে ভাষা নিয়ে কারবার। ভারতবর্ষ আর আফগানিস্তানের ইতিহাস এমনভাবে মিলেমিশে রয়েছে যে এই দু দেশকে আলাদা করে লেখা লেখকের কুসংস্কার হিসেবে মন্তব্য মনে হয়। কুষাণ বংশের দ্বিতীয় রাজা বিমশক এবং ইরানি পার্থিয়ানদের হারিয়ে আফগানিস্তান দখল করেছিলেন। সে সময়ে পশ্চিম ভারত ও আফগানিস্তানের মধ্যে সংস্কৃতিগত কোনো পার্থক্য ছিল না। এই বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক তার শেষ বৌদ্ধ অধিবেশনের প্রতিবেদন যে তাম্র ফলকে খোদাই করে রেখেছিলেন তা আফগানিস্তানে পাওয়া গেলেও অবাক হওয়ার মতো নয়, কারণ কনিষ্ক যতখানি ভারতীয় রাজা ছিলেন ঠিক ততটুকুই আফগান রাজাও ছিলেন। ভারতবর্ষে কুষাণদের পতনের পরেও আফগানিস্তানে তারা 200 বছর শাসন করেছিলেন। ভারতবর্ষের গুপ্তযুগের শিল্প প্রচেষ্টা আফগান গান্ধার শিল্পের কাছে অনেকখানি ঋণী বলে লেখক অভিমত প্রকাশ করেছেন। লেখকের ভাষায় গুপ্তযুগের শিল্প প্রচেষ্টা গান্ধারের কাছে কতটা ঋণী তার ইতিহাস এখনও লেখা হয়নি। ভারতবর্ষের সংকীর্ণ জাতীয়তাবোধ কখনো কখনো গান্ধার শিল্পের নিন্দা করেছে। যেদিন বৃহত্তর দৃষ্টি দিয়ে দেখব সেদিন জানব যে ভারতবর্ষ ও আফগানিস্তানকে পৃথক করে দেখা পরবর্তী যুগের কুসংস্কার। বৌদ্ধ ধর্মের অনুপ্রেরণায় ভারত অনুভূতির গল্পে যে সার্বভৌমত্ব দেখাতে লাভ করেছিল পরবর্তী যুগে তার কখনো সম্ভবপর হয়নি। আফগানিস্তানের ভূগর্ভ থেকে যেমন তেমন গান্ধার শিল্পের নিদর্শন বেরোবে, সঙ্গে সঙ্গে সে দেশের চারুকলার ইতিহাস লেখা হয়ে ভারতবর্ষকে তার ঋণ স্বীকার করতে বাধ্য করবে। আফগানিস্তান ও ভারতবর্ষ প্রথম আর্য অভিযান বা তারও আগে থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন যুদ্ধবিগ্রহের ভিতর দিয়ে সংস্কৃতি ও ঐতিহ্যগত দিক থেকে নিজেদের মধ্যে অবিচ্ছিন্ন থাকার চেষ্টা করেছে। কিন্তু এরপর আফগানরা মুসলমান হয়ে যাওয়ার পর থেকে ভারতীয় ঐতিহাসিকরা এই দুইটি দেশকে আলাদা করে দিয়েছেন। তাতে মোস্তফা আলী মতভেদ প্রকাশ করেন। তার ভাষায়, যদি বলা হয় আফগানরা মুসলমান হয়ে গেল বলে তাদের অন্য ইতিহাস, তাহলে বলি তারা একদিন অগ্নি উপাসনা করেছিল, গ্রিক দেবদেবীর পূজা করেছিল, বেদ বিরোধী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। তবুও যখন এই দুই দেশের ইতিহাস পৃথক করা যায় না, তখন তাদের মুসলমান হওয়াতেই হঠাৎ কোনো মহাভারত অশুদ্ধ হয়ে গেল। বুদ্ধের স্মরণ নিয়ে কাবুলি যখন মগধবাসী হয়নি, তখন ইসলাম গ্রহণ করে সে আরবও হয়ে যায়নি। ভারতবর্ষের ইতিহাস থেকে মুসলিম আফগানিস্তান, বিশেষ করে কান্দাহার, গজনি, কাবুল, জালালাবাদ বাদ দিলে ফ্রন্টিয়ার, বানু, কোহাট, এমনকি পাঞ্জাবও বাদ দিতে হয়। 11 শতাব্দীতে আফগান সুলতান মাহমুদের সভাপতিত্ব আল বিরুনি ভারতবর্ষের সংক্ষিপ্ত বিশ্বকোষ লিখেছিলেন। এর পূর্বে ভারতের কোনো লিখিত ইতিহাস ছিল না। সম্রাট বাবরের আত্মজীবনী থেকে আফগানিস্তানের এক চমৎকার বর্ণনা পাওয়া যায়। তার সময়কার কান্দাহার, গজনি বা কাবুলের সাথে লেখকের সময়কালে তেমন কোনো তফাৎ নেই বলে লেখক উল্লেখ করেছেন। বাবরের আত্মজীবনী থেকে তার ভেতরকার সাধারণ মানুষের সত্তাটিকে আলাদা করে দেখা যায়। তিনি হিন্দুস্তানের নববর্ষের প্রথম দিনে আনন্দে অধীর জালালাবাগের আখ খেয়ে তার নিজের দেশে টবে করে চালান করেছেন। আফগানিস্তান ভ্রমণে তার এই আত্মজীবনী বইটি সঙ্গে নিয়ে গেলেই যথেষ্ট। লেখকের মতে, শ্বেতাঙ্গ পণ্ডিতের নির্লজ্জ জাত্যাভিমানের চূড়ান্ত প্রকাশ হয় যখন সে বাবরের আত্মজীবনী অপেক্ষা জুলিয়াস সিজারের আত্মজীবনের প্রতি বেশি প্রশংসা করে। মুস্তফা আলীর বাসাটি কাবুল থেকে 2.5 মাইল দূরের খাজামোল্লা গ্রামে ছিল। তার কলেজের অধ্যক্ষ সাথে একজন চাকরও নিয়েছিল। কাবুল নিয়ে লেখকের সোজাসাপটা অভিমত, এখানে দেখার মতো কিছু নেই। পুরনো কোনো মসজিদ নেই, কোনো পুরাতাত্ত্বিক প্রদর্শনী নেই। যে আস্তাবলে সিকন্দর শাহের ঘোড়া বাঁধা ছিল সেখানে হয়তো এখন বেগুন ঝুলছে। যা রয়েছে তা হচ্ছে অনেকগুলো বাগান। লেখকের বন্ধুবান্ধব কেউ না কেউ সে বাগানগুলোতে সারাদিন কাটাবার বন্দোবস্ত করে তাকে নিয়ে যেত। কাবুলের বাজারগুলোতেও সরু রাস্তা দিয়ে নির্মিত। দোকানগুলো পান দোকানের 2 গুণ বা 3 গুণ বড় হবে। তবে সে বাজারে বেচাকেনার জন্য কেউ ব্যস্ত নয়, বরং আড্ডা দিতেই সবাই বাজারে যায়, দোকানে আসে। আফগানিস্তানে মেরুদণ্ড তৈরি হয়েছে তাদের উপজাতিদের নিয়ে, অথচ কোথাও তাদের নিয়ে কোনো কথা বলা হয় না। কেউ আগ্রহ প্রকাশ করে না। আফগান পণ্ডিতদের জিজ্ঞাসা করলে তারা ঠিকঠাক উত্তর দিতে পারে না। ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলরা প্রায় বলেন, তারপর সিনওয়ারিরা বিদ্রোহ করলো। কিন্তু যদি তখন প্রশ্ন করেন বিদ্রোহ কেন করলো, তবে উত্তর পাবেন মোল্লারা তাদের খেপালো বলে। কিন্তু তারপরেও যদি প্রশ্ন শুধান যে উপজাতিদের ভিতরে এমন কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেওয়ার সময় আগুন ধরাতে পারলো, তাহলে আর কোনো উত্তর পাবেন না। তাদের গ্রামগুলো দারিদ্র্যের মধ্য দিয়ে দুরবস্থায় ভোগে। সরকার তাদের উন্নতির ব্যাপারে বেশ উদাসীন, তাই সরকারকে তারা বেশ অনিচ্ছায় খাজনা দিবে তা অনুমান করাই যায়। দেশে কোনো সমস্যা হলে এই গ্রামগুলো থেকে লোকজন বের হয়ে বিভিন্ন জায়গায় লুটোতরাজ চালায়। কাবুলের লোকদের ভাষা ফার্সি হওয়াতে ভারতের দিল্লি, লাহোরে
ইসলাম ধর্মের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা প্রবেশ করে। গরিব দেশ হওয়ায় নিজেদের প্রতিষ্ঠান গড়ে তোলার মতো সামর্থ্য তাদের ছিল না। গ্রামের অর্ধশিক্ষিত মোল্লারা এসব প্রতিষ্ঠান ফেরত মৌলবীদের কথা মেনে চলে, আর গ্রামগুলোতে এই মোল্লাদের প্রভাব অনেক বেশি। আফগানিস্তানের সম্পূর্ণ চাষবাসের সময় হচ্ছে শুকনা ঋতুতে। শীতে তাদের ক্ষেতের উপর বরফ জমে আর গলে এই পানি চুয়ে মাটির অনেক নিচে ঢোকে আর ক্ষেতটাকে নরম করে তোলে। গ্রীষ্মকালে চারপাশের পাহাড়গুলোর উপরে জমা বরফ গলে কাবুল উপত্যকায় নেমে আসে। চাষিরা তখন এই পানি বাদ দিয়ে নিজেদের ক্ষেতগুলো নাইয়ে নেয়। মুস্তফা আলীর বাড়ির সামনে এরকমই একটি নালা বয়ে গিয়েছিল, তাই তারা আফগান কৃষকের এসব চাষবাস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ পেয়েছিলেন। মুস্তফা আলী ছুটিতে একবার দেশ থেকে ঘুরে এসেছিলেন। এদেশে দেখলেন কাবুলে বরফ পড়তে শুরু করেছে। বাঙালির জন্য এরকম বরফ পড়া শীত বাড়াবাড়িই বলা চলে। এই শীত সবাই নিজেদের দরজা জানালা বন্ধ করে দিয়ে লম্বা সময়ের জন্য ঘরের ভেতর বন্দী হয়ে পড়ে। এরপর যখন বসন্ত ঋতু আসে, সবাই একসাথে বের হয়ে পড়ে। দীর্ঘদিন ঘরের ভিতরে জমে থাকা খাবারের সংগ্রহ শেষ হয়ে যাওয়ায় বাজারগুলোতে বেশ ব্যস্ততা দেখা দেয়। কিন্তু এরকমই এক বসন্তে দেখা দিল বিপর্যয়। আফগান মোল্লারা সবগুলো উপজাতিগুলোকে খেপিয়ে তুলল এই বলে যে তাদের শাসক আমানুল্লাহ একজন কাফির। আমানুল্লাহ একজন ইউরোপ ঘেঁষা শাসক ছিলেন। ইউরোপের কোনো কিছু তার ভালো লাগলেই তা দেশের প্রয়োগ করতেন। এরকম কিছু বিতর্কিত সিদ্ধান্তের ফলে মোল্লারা তার উপর রেগে গিয়েছিল, আর তারা লেলিয়ে দিল উপজাতিদেরকে। উপজাতিগুলোর মধ্যে সারা বছরই মারামারি লেগে থাকে, কিন্তু মোল্লাদের যুক্তি তাদেরকে একত্রিত করে তুলল। এরকমই অস্থিতিশীল অবস্থায় এক কুখ্যাত ডাকাত সর্দার বাদশাহে সকাও কাবুল শহর দখল করে নিল। প্রচণ্ড গোলাগুলির পর সবাই নিজ নিজ ঘরে আশ্রয় নিয়েছিল। রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেল। শহরের নিরাপত্তা বাহিনী সবাই পালিয়েছিল। ফলে আমানুল্লাহও নিজেদের ঘরে আশ্রয় না নেওয়া ছাড়া উপায় খুঁজে পেলেন না। এই সময় ব্রিটিশ রাজদূত আমানুল্লাহর সাথে কথা বলে বিদেশিদের আফগানিস্তান থেকে সরিয়ে ফেলার বন্দোবস্ত করলেন। সব দেশের লোকেরা ধীরে ধীরে শহর ছেড়ে গেলেও ভারতের শহর ত্যাগের কোনো উপায় ছিল না। অথচ যে বিমান এসেছিল তা ভারতীয় অর্থে কেনা। পাইলটরা ভারতীয় অর্থের বেতন ভোগ করতেন। তৎকালীন ব্রিটিশ শাসন দ্বারা ভারতীয় শোষণ ও বঞ্চনার এক ছোট ধারণা করা যায়। মুস্তফা আলী বেশ কড়া ভাষায় তা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইংরেজের জাতিভেদ ভয়ঙ্কর জিনিস। তারা দেশে যে রকম কাগজে কলমে লেখা আইনে বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল প্রেয়ার বুকে আপ্তবাক্য হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। অথচ সে জাতিভেদ রবীন্দ্রনাথের ভূতের কানমালার মতো, সে কানমালা না ছড়ান। তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দর্শন অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত হন, মার্কসিজমের দিগ্বিজয়ী কৌটিল্যই হন, অথবা কয়লার খনির মজুরি হন, এই কানমালা স্বীকার করে হাউস অব লর্ডসে না পৌঁছানোই পর্যন্ত দর্শন মিথ্যা, মার্কসিজম ভুল, শ্রমিক সংঘের দেওয়া সম্মান ভণ্ডুল। যে এই কানমালা স্বীকার না করে ইংরেজের কাছে সে আতপাগল। তার নাম বার্নার্ড শ। আফগানিস্তানের চরম সংকটময় মুহূর্তে এসে শাসক আমানুল্লাহ সিংহভাগ ত্যাগ করে পালালেন। শাসনবাদ দিয়ে গেলেন বড় ভাই ইনায়েতুল্লাহর হাতে। কিছুদিন পর ডাকাত সর্দারের আক্রমণে ইনায়েতুল্লাহ আফগানমূলক ছেড়ে পালালেন। সিংহভাগের দখল এলো ডাকাতদের হাতে। পুরো দেশে একরকম জরুরি অবস্থা তৈরি হয়েছিল। ডাকাতরা যেখানে যা পাচ্ছিল তাই ডাকাতি করে নিচ্ছিল, যেখানে সেখানে মানুষ মারছিল। বাজারের দোকান সব বন্ধ হয়ে গিয়েছিল। শেষের দিকে লেখককে একরকম অনাহারে থাকতে হয়েছিল। এরকম পরিস্থিতির শেষে ব্রিটিশ লিগেশন থেকে মুস্তফা আলীর ভারতে ফেরার ব্যবস্থা করা হলো। দীর্ঘদিন আফগানিস্তান থেকে লেখকের এই দেশের জন্য মমতা তৈরি হয়েছিল। নিজের দেশের মতোই এই দেশ ছেড়ে চলে আসার সময় আবার তার বুক আর্দ্র হয়ে উঠেছিল। বিদায় বেলায় তার চাকর আব্দুর রহমানের আকুলতা দেখে পাঠকের হৃদয়ও ভারাক্রান্ত হয়ে উঠবে।